গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়ক জিওয়ানকে দেখি। জিওয়ান তো একটা হর্স রাইডে ছিল, আর ওকে দেখার জন্য ওর মা আর বোনও সেখানে ছিল। এই রাইডে ওর ভাইও তো অংশগ্রহণ করে। এরপর আমরা দেখি জিওয়ান তো গেমটা জিতে যায়, আর এতে করে ওর মা আর বোন অনেক বেশি খুশি হয়। এরপর তো আমরা জিওয়ানের মাকে দেখি। জিওয়ানের মা আর বোন তো একটা জায়গায় বসে কথা বলছিল। আর এখানেই আমাদের গল্পের নায়িকার এন্ট্রি হয়, আর যার নাম হচ্ছে জাঞ্জু। জাংজু তো একটা ছবিকে ওর মাকে দেখতে থাকে, আর এই মহিলা ওর মা ছিলেন। ও তো এটাই ভাবে, আর তারপর এই ছবিটা নিয়ে ওনার কাছে যাওয়ার চেষ্টা করে। আর তখনই আমরা দেখি জিওয়ান এসে ওর হাতটা ধরে নেয়, আর ওকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যায়। তারপর জিওয়ান বলে, তুমি একটা স্কুল গার্ল হয়ে এই পার্টিতে কিভাবে আসলে? তখন ও তো বলে, আমি আমার মাকে খুঁজতে এসেছি, আর এই ছবিতে যে আছে আমার তো মনে হয় এই হয়তো আমার মা। তখন জিওয়ান বলে, তাহলে তুমি হয়তো আমার স্টেপ সিস্টার হবে। আর তখন ওদের মধ্যে কিছু গুণাবলী মিলেও যায়। ও তো ভাবতে থাকে সত্যি হয়তো বা এটা ওর বোন হবে। ওরা আগে শিওর না হয়ে কিছুই তো বলে না। জিওয়ান বলে, ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, আমি মায়ের একটা চুল নিয়ে দিচ্ছি, আর তারপর ডিএনএ টেস্ট করলেই সব বোঝা যাবে। আর ওরা তো এমনটাই করে। তখনই ওর মা ওখানে চলে আসে, আর তারপর ওরা দুজন লুকিয়ে পড়ে। ওখানে ওর বোনও ছিল। তারপর ওর বোন তো ওই ছবিটা দেখতে পায়, আর মাকে জিজ্ঞেস করে এই ছবিতে এই লোকটা কে। তখন ওর মা বলে, আমি সঠিক বলতে পারবো না। তখন আমরা দেখি জাংজু তো বুঝে ফেলে এই মহিলা ওর মা নয়, তাই ও ওখান দিয়ে চলে যাচ্ছিল। জিওয়ান তো তখন ওকে একটা ঘড়ি গিফট করে, আর একটা কেকের পিসও। বলে, এই ঘড়িটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম, তুমি এটা ব্যবহার করতে পারো, তুমি এটা বিক্রি করলে তোমার একটা সেমিস্টার হয়ে যাবে। আসলে জিওয়ানের ঘড়িটা খুব একটা পছন্দ ছিল না। এরপরে জিওয়ান আরও বলে, আমি কিছুদিন পরে এখান থেকে পড়াশোনার জন্য বাইরে চলে যাব। আমাদের যদি আবার দেখা হয় তাহলে অবশ্যই আমি তোমাকে গার্লফ্রেন্ড বানাবো, কেননা আমরা তো ভাই বোন নয়। তারপর আমরা দেখি এইভাবে বেশ কয়েকটা বছর পার হয়ে যায়। এরপর আমরা দেখি জিওয়ানের একটা ক্যাফে আছে, সেখানেই সবাই আসে, আর ওর ছবি তুলে এগুলো নেটে পোস্ট করে দেয়, কেননা ও খুবই হ্যান্ডসাম ছিল। আর এদিকে জাংজুর অবস্থা অনেক খারাপ ছিল, বেচারি একটা কোম্পানিতে চাকরি করত। এরপর আমরা জাংজুর কাজিনকে দেখতে পাই। ও তো ওর কাজিনের সাথে কথা বলছিল। ওর কাজিন আসলে ওর জন্য একটা জায়গা কিনতে এসেছে। জাংজু চাকরি করে অনেক টাকা জমিয়েছে, আর এগুলো দিয়ে ও একটা ভালো বাড়ি কিনতে চায়। কিন্তু ওর কাজিন তো ওকে ধোকা দেয়, বলে এটা খুব সুন্দর একটা বাড়ি। ও আসলে চাচ্ছিল এই জায়গাটা কিনে ও কিছু টাকা মেরে দিবে, আর ও এমনটাই করে। কিন্তু জাংজু এগুলো কিছুই বুঝতে পারে না। জাংজুর একটা বয়ফ্রেন্ডও ছিল, সে একটা বিজনেস থ্রুতে বাইরে যায়, কিন্তু ওর সাথে কোনো যোগাযোগই রাখে না। এরপর আমরা দেখি জাংজু তো বারান্দাতে যায়, সেখানে গিয়েও ওর শান্তি নেই। ওর প্রতিবেশীও খুব বাজে ছিল। এদিকে জিওয়ানের রেস্টুরেন্টটাও খুব ভালো চলছিল। এখানে ও একটা ছেলেকেও রেখেছিল, যে ওর ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে। আর ওরা সবাই তো ওর ভিডিও করতো, কেননা ও তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল দেখতে। এরপর আমরা দেখি জিওয়ান তো ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল, কেননা আজকে এখানে ওর ক্রাশ আসবে, যাকে ও অনেক পছন্দ করে। আর মেয়েটা সেখানেই চলেও আসে। জিওয়ান শুধুমাত্র এই মেয়েটার জন্য এখানে আসে। আর এই রেস্টুরেন্টে আমরা তো জাংজুকেও দেখতে পাই। জাংজু এখানে ওর বন্ধুর সাথে আসে, কিন্তু ওদের তো দেখা হয় না। জাংজু মনে মনে এখনও ওকে চিন্তা করে, কোনোদিন হয়তো ঘোড়ায় চেপে জিওয়ান ওর কাছে আসবে, আর তারপর ওকে ওখান থেকে নিয়ে যাবে। এদিকে জাংজুর কাজিন তো ওর টাকাগুলো মেরে দিয়ে ওর বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করে, আর এই ছবিটা ওকে পাঠিয়ে দেয়। ও এগুলো দেখে অনেক বেশি রেগে যায় যে ওর টাকাগুলো কিভাবে নষ্ট করেছে। আর তারপরে ও তো ওই জেজু আইল্যান্ডে যাওয়ার জন্য ফ্লাইটের অপেক্ষা করে, আর ওখানে কোনো সিটও ছিল না। ও কি করবে বুঝে উঠতে পারে না। আর এখানে তো জিওয়ানও থাকে, কিন্তু কেউই কাউকে দেখতে পায় না। তারপর আমরা দেখি ওরা খেয়াল করে একটা কাপল ওখানে ঝগড়া করছে। তখনই তো জাংজুর মাথায় একটা আইডিয়া চলে আসে, আর তারপর ওখানে ওই মেয়েটার রিংও ও পরে দেখে, আর এটাকেও লুকিয়ে ফেলে, যাতে করে ওদের আরও ঝগড়া বেড়ে যায়। জিওয়ান সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর জিওয়ান তো ওর কাছে যায়, গিয়ে বলে, আমাকে কি চিনতে পারছো নাকি? আর হাতটা বাড়িয়ে দেয়।
ওই কাপলদের ঝগড়া হয়ে যাওয়ার জন্য ওরা তো সিট দুটো পেয়ে যায় আর ওরা ওই আইল্যান্ডের দিকেই যাচ্ছিল। তখন জিওয়ান বলে ওই আইল্যান্ডে সবাই খুব ভালো আর ওখানে তোমার বিজনেসও খুব ভালো চলবে। এরপর আমরা দেখি ও পাস্টার আরও একটা কথা বলে, বলে আমি যে কথাটা বলেছিলাম ওটা আমি রাখতে পারছি না, আমি তো তোমার গার্লফ্রেন্ড বানাতে পারবো না। এরপর আমরা দেখি যে প্লেন তো ল্যান্ড করে, কিন্তু এখানে জাংজুর ঘুমের ওষুধ লুকানোর জন্য ও একটা কৌটা খুঁজে পায় আর ওখানে ওগুলো ও রেখে দেয়। আর এরপর ও যখন বেরিয়ে আসে এসে দেখতে পায় জিওয়ান ওর জন্য ওয়েট করছে। আর তারপর ও তো গাড়িতে উঠে পড়ে, কেননা ওরা একই দিকে যাবে। তারপর আমরা দেখি যে জীবন বলে তোমার এখন কি অবস্থা। ও তো ভাব নেয়, বলে খুব ভালো আছি আর একটা বাড়িও কিনে ফেলেছি, সেখানে এখন বিজনেস স্টার্ট করব। এরপর আমরা দেখি রাস্তাতে একটা জায়গায় ওরা নামে আর সেখানে জীবন্ত একটা লোককে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে ও টাকাগুলো পরে দিয়ে দিবে। আসলে এই লোকের থেকে টাকা নিয়ে ও বিজনেস স্টার্ট করে। ওর বড় ভাই ওকে কোনো টাকাই দেয়নি, বলেছে নিজের পায়ে দাঁড়াতে। আর তারপর ও তো বলে দেখো আমি কিছুদিনের মধ্যে বিয়েও করব আর এটা আমার গার্লফ্রেন্ড। তখন লোকটা ওদের দুজনের একসাথে ছবি তুলে নেয়। এরপর আমরা দেখি জাংজু এটা বুঝতে পারে আর বলে আমি আমার মতো চলে যাচ্ছি, তুমি তোমার মতো চলে যাও। ও যখন গাড়িতে উঠে তখন তো ও ওষুধটা দেখতে পায়। এটা দেখে ও তো একটু অবাক হয়। আর এরপর আমরা দেখি জাংজু ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পায়। এটা দেখার পরে ও তো ওর বয়ফ্রেন্ডকে তাড়া করতে থাকে। ওর বয়ফ্রেন্ড আসলে একটা মেয়েকে বিয়ে করেছে আর ওর মনে হচ্ছিল ও একটা যুদ্ধ করছে। এরপর দেখা যায় ও ওর বয়ফ্রেন্ডকে আর কিছুই বলতে পারে না। ছেলেটা ওখান থেকে পালিয়ে যায় আর ওর শুটাও ওখানে হারিয়ে গিয়েছিল। আর তখন সেখানে জিওয়ান চলে আসে আর ও বলে যে তুমি কেন এত আপসেট হচ্ছ, আমার সঙ্গে আসতে পারো। আর তারপরে ওর দিকে হাতটা বাড়িয়ে দেয় আর ওর রেস্টুরেন্টে নিয়ে আসে। সেখানে আনার পরে ও তো রান্না করে। আর এখানে আমরা কাং নামে ছেলেটাকেও দেখতে পাই, যে ছেলেটা সবসময় জীবনের সাথে থাকতো। আর তখনই ওই রেস্টুরেন্টে ওর কাজিন আর ওর বেস্ট ফ্রেন্ডও চলে আসে। ও তো দেখে ওদেরকে তাড়া করতে থাকে আর বলে দাঁড়াও আমার টাকাগুলো দিয়ে যাও। ওর কাজিন তো তখন বলে যে আমরা বিয়ে করে নিয়েছি আর দেখো এটা তোমার বাড়ি। বাড়িটার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, একেবারে ভাঙাচোরা আর একদম পুরাতন। ভেতরে ঢুকতে না ঢুকতেই ওর তো অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা জিওয়ানকে দেখি। এদিকে জিওয়ান তো জাংজুং এর ওই ওষুধের বোতল দেখে বুঝতে পারে ওর ক্যান্সার হয়েছে। আর তারপরে ওর তো মনটা অনেক খারাপ হয়। আর গ্রামের সিনিয়রের থেকে ও তো জানতে পারে জাংজু এই বাড়িটা কিনেছে আর এই বাড়িটার অবস্থা তো খুবই খারাপ। ওর তো অনেক বেশি খারাপ লাগে জাংজুর জন্য, যে মেয়েটা আর জীবনেও হয়তো সুখ খুঁজে পাবে না। এরপর ও তো কাকে বলতে থাকে দেখো এই ওষুধটা ও নিয়মিত খায় আর এই ওষুধটা তো তারাই খায় যাদের থার্ড স্টেজের ক্যান্সার আছে। মেয়েটা আর বেশি দিন বাঁচবে না। এদিকে ও তো চলে যাচ্ছিল, ও কোথায় থাকবে। জিওয়ানের তো ওর জন্য অনেক বেশি খারাপ লাগে। জিওয়ান বলে তোমার যখন মনে হয় তুমি এখানে চলে আসতে পারো। এদিকে আমরা দেখি ও তো এখানে চলে আসে, কিন্তু ওর চাকরিটা তো চলে গিয়েছিল। জিওয়ানের দেওয়া খাবারগুলো ও খেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে ওকে তো এবার কিছু করতেই হবে। এদিকে জিওয়ান তো রোদে ছিল, ও খেয়াল করে সেখানে কিছুক্ষণ পর জাংজু চলে এসেছে। পরদিনই ও তো এখানে চলে আসে আর এখানে আমরা আরো একজনকে দেখতে পাই যে ছিল এই গ্রামেরই মেয়র আর যার নাম ছিল হাওয়াং। এদিকে জাংজু এখানে এসে গ্রামের সবার সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করে। জিওয়ান তো ওকে দেখা মাত্র অনেক বেশি অবাক হয় যে আবারও ও এখানে ফিরে এসেছে। তারপর আমরা দেখি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে তুমি এখানে কেন এসেছো। ও বলে এখন থেকে আমি এখানেই থাকবো। আর ভেতরে গিয়ে ও সবকিছু ঠিক করার চেষ্টা করে, কিন্তু জিওয়ানের তো অনেক বেশি টেনশন লাগে যে মেয়েটা তো আর কয়দিন পরেই মারা যাবে। আর তারপরেও মেয়েটা কত বেশি স্ট্রাগল করে যাচ্ছে। এরপর আমরা দেখি ও ভেতরে গেলে দেখতে পাই ওখানে কিছু একটা আছে। ও ভাবে এটা হয়তো বা সাপ। আর এটা শুনে জিওয়ানোকে হেল্প করতে গেলে ও তো ওখানে অবস্থা খারাপ করে ফেলে। এরপর আমরা দেখি এটা তো একটা দড়ি ছিল, যেটা দেখে ও সাপ মনে করেছিল। আর এরপর ওরা এই বিষয়টা নিয়ে অনেক মজা করে। এরপর আমরা দেখি জাংজুর তো ওয়াশরুম যাওয়ার দরকার পড়ে। ও কোথায় যাবে বুঝতে পারে না।
তখন জিওয়ান বলে তুমি আমার সাথে আসতে পারো। ও বলে তাহলে ব্যাগগুলো নিয়ে যাই। তখন জিওয়ান বলে এগুলো এখানেই থাক, কোনো সমস্যা নেই, এই আইল্যান্ডে কোনো চোর নেই। আর তারপরে আমরা দেখি ওই লোকটা তো জিওয়ানের ভাইকে ওদের ছবিটা পাঠিয়ে দিয়েছে। তখন জিওয়ানের ভাই তো ওকে ফোন করে আর বলে তুমি নাকি বিয়ে করতে যাচ্ছ, আর এই জন্যই আমি দেখতে আসলাম। সে তো ওর রেস্টুরেন্টের সামনে আসে আর বলে তুমি তাড়াতাড়ি বাইরে আসো, ওই মেয়েটার সাথেও আমি সাক্ষাৎ করতে চাই। এটা শোনার পরে ও তো দৌড়তে দৌড়তে বাইরে আসে আর এসে দেখে ওর ভাই তো ওখানে ছিল না। ওর ভাই তো সরাসরি ওর বাড়িতে চলে যায়, যেখানে জাংজু ছিল। জাংজুকে দেখা মাত্র ওর ভাই তো ভেতরে যায় আর জাংজুর সাথে কথা বলতে থাকে। আর এদিকে জিওয়ানও দৌড়তে দৌড়তে বাড়িতে আসে আর এসে দেখতে পায় ওর ভাই তো গল্প করছে জাংজুর সাথে। ওর ভাই তো জাংজুকে অনেক বেশি পছন্দ করে। আর তারপরে এদিকে জাংজুর ব্যাগ তো হারিয়ে গেছে, ও তো কোথাওই খুঁজে পায় না। তখন তো ও জীবনের কাছে যায় আর বলে তুমি না বলেছিলে ব্যাগগুলো পাওয়া যাবে। আর ও চারিদিকে খুঁজতে থাকে। তারপরে ও থানাতে গেলে সেখানে মেয়রের সাথে ওর দেখা হয়। মেয়রই এই ব্যাগগুলো এখানে নিয়ে এসেছে। তারপরে মেয়র যখন জানতে পারে ও নতুন এখানে থাকতে এসেছে, সবার সাথেই উনি পরিচয় করিয়ে দেয়। আর তারপর ও তো ওর ব্যাগ থেকে সব আন্ডারগার্মেন্ট বের করে। আর মেয়র এখানকার ব্র্যান্ডটা দেখে একটু কেন জানি ঘাবড়ে যায়। এরপর আমরা দেখি যে সবার সাথেই ও খুব ভালো পরিচিত হয়। আসলে মেয়র ছিল ওই কোম্পানির একজন মডেল আর তার ওখানকার ছবিও ছিল। এরপরে জীবন তো জাংজুকে এখানে নিয়ে আসে আর বলে তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, যতদিন না তোমার বাড়িটা ঠিক হচ্ছে। ও তো বলে ঠিক আছে, এটা দেখা যাবে। এরপর আমরা দেখি যে জাংজুয়ের একটা উইশ থাকে, সে সানরাইজ দেখবে। তার জন্য জিওয়ানোকে হেল্প করে, কিন্তু ওরা দুজনই তো ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে ওদের ঘুম ভাঙে। আর এরপর ওরা তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের উপরের দিকে চলে যায়। সেখানে যাওয়ার পরে আর মাত্র অল্প একটু সময়। আর এরপর ওরা যখন ওখানে পৌঁছায় তখনই সানরাইজ হয়। ওরা দুজন তো এটা দেখতে থাকে। এরপর আমরা দেখি ওখান থেকে ফিরে আসার পরে জীবন্ত ওর জন্য রান্না করে। আর তারপর ওর সবসময় খেয়াল রাখতে থাকে। ও তো ভাবে যে মেয়েটার ক্যান্সার হয়েছে। জীবন্ত ওকে হেল্প করার জন্য নিজে চাল লাগাতে যায় আর বলে তুমি রেস্ট করো, কিন্তু চাল লাগাতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আর ও তখনই দেখতে পায় যে ওর ক্র্যাশ ওকে ফোন করেছে। আর তারপরে ওই মেয়েটা বলে আমি এখনই এখানে চলে আসছি। আর ওর ক্র্যাশ ওনকে ও কি গিফট দিবে এটাই তো খুঁজে পায় না, আর ওর কাছে তেমন টাকাও ছিল না। তখন তো ওখানে ও একটা গোল্ডের চাবি দেখতে পায়। আর এটা ছিল জাংজুর। আর এটা নিয়ে তো ও এয়ারপোর্টে চলে যায়। সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু ও তো এখান থেকে আগেই চলে গিয়েছে। জাংজু রেস্টুরেন্টে আসলে দেখে জীবন্ত সেখানে ছিল না। ও ভাবে যে ওর জন্য হয়তো আয়োজন করা হচ্ছে। আর তারপরে ও তো এখান থেকে একটা ফ্রুটও খেয়ে নেয়। আর তারপর জানতে পারে এগুলো তো করা হচ্ছে ওর নামের একটা মেয়ের জন্য। এরপর আমরা দেখি ওন তো এখানে চলে আসে জাংজুর ভাইয়ের সাথে দেখা করতে। আর এটা দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগে। আর এদিকে জাংজুরও তো অনেক রাগ হয়। ও তো ভাবছিল হয়তো বা ওকেই পছন্দ করে জিওয়ান, কিন্তু মাঝখান থেকে এই মেয়েটা কোথা থেকে আসলো। এরপর ও গিয়ে দেখতে পায় যে এখানে ওর গোল্ডের চাবিটা ছিল না। এরপরে জাংজু তো নিজের বাড়িতেই চলে যায় থাকার জন্য, কিন্তু ওখানে তো বৃষ্টি শুরু হয়ে যায়। আর তারপর ও তো ওর চালটা বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার আগে ও তো জীবনের সাথে দেখা করতে আসে আর বলে তুমি কেন আমার গোল্ডের চাবিটা চুরি করেছো। কিন্তু ওখানে অনেক বৃষ্টি হওয়ার জন্য ওকে তাড়াতাড়ি চলে আসতে হয়। ও তো গিয়ে চালের উপরেই শুয়ে পড়ে যাতে করে ওর টিনগুলো উড়ে না যায়। কিন্তু জীবানও ওখানে চলে আসে আর তারপর দেখে ওর এই অবস্থা। জীওয়ান তো বলে নিচে নেমে আসো, এটা বলতে বলতে ও তো ওখান থেকে পড়ে যায়। আর জীওয়ান ওকে ধরে ফেলে। আর এই সুযোগে ওর ঘরের সব চালগুলো উড়ে যায়, যেটা দেখে ওর তো মন অনেক খারাপ লাগে। ও চুপচাপ বসে থাকে, কি করবে কিছুই যেন বুঝে উঠছে না। এরপর আমরা দেখি জীওয়ান তো ওর জন্য রান্না করে আর তারপর গরম গরম স্যুপ ওকে খেতে দেয়। বলে এত মন খারাপ করো না, তুমি আমার বাড়িতে থাকতে পারো যতদিন না তোমার ওই বাড়িটা ঠিক হচ্ছে। এরপর আমরা দেখি ও তো আরো একটা কথা বলে যে ওই দিন যখন ও আসে ও জানতে পারে এটা ওর রিয়েল মাদার নয়, এটা ওর স্টেপ মাদার। আর ওর রিয়েল মাদারকে ও দেখেইনি। এরপরে জাংজু তো বলে আমার কপাল
অবস্থাটাও তোমার মতোই খারাপ। আর তারপরে এটা শোনার পর জীবন তো ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি প্লিজ মারা যেও না। ও তো এগুলো কিছু বুঝতেই পারে না কেন জীবন এমন করছে। এরপর আমরা দেখি যে সকাল হলে সেখানে তো ওর ভাই আসে। ওর ভাই তো ওর ড্রাইভারকে ওখান থেকে বের হয়ে যেতে বলে আর তারপর লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে যায়। কিন্তু ওখান থেকে সে তো একেবারে পানিতেই পড়ে যায়। তারপর আমরা দেখি সেখানে তো মিস কিম চলে আসে। মিস কিম এসে ওকে বাঁচিয়ে নেয়। মিস কিম ছিল এখানকার ড্রাইভার। সে আসলে ডুবুরিদের প্রশিক্ষণ দিত। তারপর মিস কিম তো ওকে কিছু খাবারও খাওয়ায়। মিস কিমকে দেখা মাত্রই ওর ভাই তো পছন্দ করে ফেলে। ইভেন মিস কিম তো ওনাকে বাড়ি পর্যন্ত এগিয়েও দিয়ে আসে। এরপর আমরা জাংজুকে দেখি। জাংজু তো সকাল হলেই সেখানে একটা কন্ট্রাক্ট দেখতে পাই। আর কন্ট্রাক্টটা এমন ছিল, ও তো এই বাড়ি আর রেস্টুরেন্টটা কিনে নিয়েছে। আর তার বিনিময়ে ওকে তো 5 মিলিয়ন দিতে হবে। ওর আসলে দুজনেই ড্রাঙ্ক ছিল আর এরকম অবস্থায় ও এটা করে ফেলে। ওর তো মনে মনে ভালোই লাগে, ও অনেক টাকা ইনকাম করেছে। আর ফাইনালি ও একটা বাড়িও পেয়ে গেল। এরপর আমরা ওনকে দেখি। ওনের সাথে তো জিওয়ান দেখা করতে চায়। আর সেখানে যাওয়ার পরে ও তো বুঝতে পারে মেয়েটা আসলে ওকে পছন্দ করে না। মেয়েটা আসলে সবার সামনে ওদের সম্পর্কটা স্বীকার করতে চায় না যে দুজন দুজনকে পছন্দ করে। এদিকে জিওয়ান তো এই রেস্টুরেন্টে শেফ হয়েই থাকতে চায়, ওর আরও কিছু টাকার দরকার। ও এখানে শুধু মাংনা মাংনাতেই কাজ করবে, এখানকার টাকা দরকার নেই, শুধু থাকতে আর খেতে দিলেই হবে। এরপর আমরা দেখি এখানে আস্তে আস্তে ভালোই চলতে থাকে। অনেক কাস্টমারই সেখানে আসতে শুরু করে শুধুমাত্র জীবনের জন্য। ওর এই লুকের উপর সবাই তো ফিদা ছিল। এরপর আমরা দেখি এখানে তো বেডরুম একটাই ছিল। রাতের বেলায় কে কোথায় ঘুমাবে, ওরা তো রুমটা শেয়ার করে থাকে। এরপর দেখা যায় জিওয়ান আর জাংজু দুইজন তো মার্কেটে যায়। সেখানে ওরা মার্কেট করছিল। সেখানে জাংজুর একটা অ্যাফ্রন পছন্দ হয়, সেটার দাম অনেক বেশি থাকে। তার জন্য ওর এই অ্যাফ্রনটা জিওয়ান এনে দেয়, বলে এটা আমি তোমায় গিফট করলাম। আর এটা তো ওকে নিজে হাতে পরিয়ে দেয়। এখানে আমরা কাংকে দেখি। কাং তো এগুলো বুঝতে পারে ওদের মধ্যে কিছু চলছে। এদিকে জিওয়ান তো ওইখান থেকে সামুদ্রিক খাবারগুলো সংরক্ষণ করতে যায়। ও আসলে টাকা এত খরচ করতে চায় না। আর এখানে আমরা মেয়রকেও দেখি। মেয়র তো ওকে হেল্প করতে থাকে আর বলে, তুমি এখানে নতুন, তাই কোনো কিছুর দরকার হলে আমাকে বলো। কিন্তু জাংজু বলে, তোমার চেহারাটা অনেক পরিচিত লাগছে। আর এখানকার একজন সাংবাদিক থাকে, যে তো জাংজুর ছবি তুলে পাবলিশ করে দেয় যে এখানকার মানুষ কিভাবে বেঁচে থাকে। আর ওর কোম্পানির লোকজন দেখে এটা মজা করতে থাকে। আর এদিকে ওর বড় ভাই তো মিস কিমের প্রেমে হাবুডুবু খেতে থাকে, শুধু তাকেই মিস করতে থাকে। আর মিস কিমের অবস্থাও একই হয়। এরপর আমরা দেখি ওর ভাই তো মিটিংয়ে থাকে। আর সেখানে আমরা ওই ওনকে দেখতে পাই। ওনের এখানে আসলে চাকরি হয়েছে। আর সে সবসময় চায় যাতে করে বড়লোক ছেলে পটাতে পারে। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিয়ান তো এসে দেখতে পায় জাংজু অনেক কাজ করছে, যেটা দেখে ওর অনেক খারাপ লাগে আর বলে, এই সস্তা কাজ কেন করছো, এখানে এগুলো করার কোনো দরকার নেই। এদিকে জাংজুর কাছে অনেক বেশি সি ফুড হয়ে যায় আর এজন্য ও এইগুলো সেল করতে চায়। ও এইগুলো মার্কেটে নিয়ে যাচ্ছিল, কিন্তু এগুলোর ওজন অনেক বেশি ছিল। তাই ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর ফোনটাও নিচে পড়ে যায়। আর তখন কাং ওকে ফোন করে। পা দিয়ে ফোনটা ও রিসিভ করে আর বলে, আমি খুবই পেনের মধ্যে আছি। ছেলেটা ভাবে ওর হয়তো অনেক কষ্ট হচ্ছে, কেননা ওর তো ক্যান্সার ছিল। আর তখনই সেখানে মেয়র চলে আসে আর ওকে হেল্প করে এগুলো সেল করতে। এগুলো সেল করে ও তো বেশ কতগুলো টাকা পায়। আর এই টাকাগুলো দিয়ে ও তো আরও কতগুলো সি ফুড নিয়ে নেয়। তারপর আমরা দেখি ওরা তো একটা রেস্টুরেন্টে খাবারও খায়। এদিকে কাং তো জিওয়ানকে ফোন করে সব কথা বলে দেয় যে জাংজু অনেক বেশি অসুস্থ, সে পেনের মধ্যে আছে। আর এদিকে জাংজু তো জিওয়ানের সাথে দেখা করতে ওর ভাইয়ের কোম্পানিতে আসে। সেখানে আসার পরে ওনের সাথে ওর ধাক্কা লাগে আর ওর কফি পড়ে যায়। ওন তো ওকে দিয়ে এগুলো পরিষ্কারও করায় আর ওকে অনেক খারাপ ভাষায় কথা বলতে থাকে। এরপর আমরা দেখি ও কোনো কথা না বলে এগুলো ক্লিন করতে থাকে। তখনই সেখানে ওর কোম্পানির লোকজন চলে আসে আর এসে বলে, তুমি এগুলো কি করছো। আর এই সব কিছুই জীবন দেখতে পায়। তখন জীবন গাড়ি নিয়ে আসে আর বলে, ম্যাম আপনি গাড়িতে চলে আসুন, এগুলো করার কি দরকার আছে। আর বলে, আমি তো ম্যামের সেক্রেটারি, তার একটা রেস্টুরেন্ট আছে,
আর এগুলো শোনার সাথে সাথে ওই মেয়েগুলো তো একেবারে অন্যরকম রূপ দেখাতে থাকে আর ওকে রেসপেক্ট করতে থাকে। তারপর আমরা দেখি যে জিওয়ান তো জাংজুকে ওখান থেকে নিয়ে যায় আর বলে যে দেখো ওদের কেমন ডেমো দিলাম। জাংজু তো বলে ওদের কাউকে আমার সহ্য হয় না। তারপর দেখা যায় সন্ধ্যায় ওরা সবাই ওই ক্যাফেতে আসে আর তারপর সেখানে ও অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার রান্না করে, যেগুলা খেয়ে ওরা অনেক ভালো ফিল করে। তখনই সেখানে মেয়র চলে আসে। মেয়রকে দেখা মাত্রই সবাই তো বলে ওনাকে অনেক পরিচিত লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। আর এরপর ওরা সবাই তো বলতে থাকে আপনি তো আমাদের সেই মডেল ছিলেন। তখন আমরা দেখি জাংজুরও মনে পড়ে যায়। তখন জাংজু বলে আপনার এই মডেলিং এর জন্য আমাদের অফিসে অনেক লাভ হয়েছিল। তখন মেয়র তো বলে এই কথাগুলো কাউকে না বলার জন্য, সে এখানে অনেক বেশি রেসপেক্ট পায়, কিন্তু এগুলো জানলে সবাই ওকে একটুও রেসপেক্ট করবে না। আর এগুলো সব তো জীবানও দূর থেকে দেখছিল। তারপর জীবান এসে বলে তোমাদের মধ্যে কি কথা হলো? ও তো বললে সব কথাই কেন তোমাকেই শুনতে হবে, এমনিতেই কথা বলছিলাম। তারপর আমরা দেখি যে ওরা দুজন ডিনার করার জন্য সুন্দর একটা টেবিল রেডি করে আর তারপর ওরা এখানে ডিনার করবে। তখন জাংজু তো বলে আমি ভেতর থেকে খাবার নিয়ে আসি। আর তখন সেখানে ওন চলে আসে। ওনকে দেখা মাত্রই ওর তো আগের কোনো কথাই মনে থাকে না, ও তো একেবারে গলে যায়। দূর থেকে জাংজু এগুলো দেখে ওর অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তারপরেও ও ওদের মাঝখানে গিয়ে বসে পড়ে আর তারপরে ওখানে কাবাবের হাড্ডি হয়ে যায়। এরপর ও তো বলে তুমি একটু ভেতরে যাও। আর তারপর ও বুঝে ফেলে এখানে ওর থাকাটা চলবে না। ওর তো ভীষণ রাগ হচ্ছিল আর তার জন্য ও বাইরে শীতের মধ্যে বসে থাকে। তখনই সেখানে মেয়র আসে আর বলে তুমি আমাদের সঙ্গে এসো। আর তারপর ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। এইদিকে আমরা দেখি জিওয়ানের অনেক বেশি টেনশন হচ্ছিল জাংজুর জন্য। তাই ওনকে একটা ক্যাবে তুলে দেয় আর বলে ৯টার পরে এখানে আর কোনো গাড়ি পাওয়া যায় না, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ওন তো দেখতে পায় এখানে ২৪ ঘন্টায় গাড়ি পাওয়া যায়। তখন ওন বুঝতে পারে ওকে তো ইচ্ছে করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে জীবন তো চারিদিকে ওকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তো খুঁজে পায় না। এরপর ফাইনালি ও তো খুঁজে পায়। মেয়রের সাথে দেখে ওর তো অনেক বেশি রাগ হয়। তারপরে ও তো ওকে ফোন করে, কিন্তু ফোনটা তো সে রিসিভ করে না। জীবন তখন অনেক বেশি রেগে গিয়ে একটা পাথর তুলে নেয় আর ওখানে থাকা পানিতে এটা তো ছুঁড়ে মারে। শব্দ হলেই সবাই তো ওদিকে তাকায়, কিন্তু ততক্ষণে জীবন তো ওখান থেকে পালিয়ে যায়। জাংজু বাসায় ফিরে দেখতে পায় যে ও তো অনেক বেশি রেগে আছে। তখন সে বলে আমি তো মেয়রের সাথে ছিলাম, আর তোমার বা এত রাগার কে আছে, তুমি তো তোমার ভালোবাসার লোকের সাথেই ছিলে। রাগ করে সে তো শুয়ে পড়ে। তখন জাংজু তো ওর রাগ ভাঙাতে চায়, কিন্তু তার তো কিছুতেই রাগ ভাঙছে না। জীবান ওর উপর রাগ করলেও ওর জন্য চাটা বানাতে তো সে ভোলেনি। একটা চা রাতে জীবান জাংজুর জন্য অবশ্যই বানাতো, যেটা না খেলে ওর তো এখন ঘুমিয়ে আসে না। এরপর আমরা দেখি জীবনের ভাইয়ের অবস্থা তো অনেক খারাপ। সে সব জায়গায় মিস কিমকেই শুধু দেখতে পায়, ঘরেও সে মিস কিমকেই দেখতে পায়। এরপর আমরা দেখি ওর ভাই তো ওর থেকে গাড়িটা নিয়ে নেয় আর ক্রেডিট কার্ডও, আর অন্য একটা গাড়ি দিয়ে দেয় যেটার স্পিড খুব একটা বেশি ছিল না। কিন্তু জাংজু তো ওকে মানিয়ে নেয়, বলে গাড়িটা বড় আছে। তারপরে ওর ভাইয়ের সেক্রেটারি তো ওর ভাইকে গিয়ে সব কথা বলতে থাকে। তখন ওর ভাই বলে এই মেয়েটাই পারবে আমার ভাইকে শুধরাতে। তারপর ওর ভাই তো মিস কিমের কাছে যায় আর গিয়ে ড্রাইভ করার জন্য একটা কার্ড নিয়ে নেয়। এরপর দেখা যায় ওদের তো একটা এক্সামও নেওয়া হবে। সে দূর থেকে মিস কিমকে শুধু দেখতে থাকে। এরপর আমরা কাংকে দেখি। কাং তো ওই ওষুধটা দেখতে পাই যেটা ছিল ক্যান্সারের, আর তারপর জাংজুকে জিজ্ঞেস করে। তখন জাংজু বলে আমি তো অসুস্থ নই, আমার আসলে স্লিপিং পিল এটাতে রাখা আছে, তাছাড়া আমার কিছুই হয়নি। তখন ও তো বুঝতে পারে, আর তারপর এগুলো তো ও কিছু গিয়ে বলে না। ও চাচ্ছিল যাতে ওরা দুজন দুজনের কাছে আসুক, সেটা যেমন করেই হোক। এরপর আমরা দেখি জাংজু তো ড্রাইভের জন্য অ্যাপ্লাই করে, কেননা ওরও তো ডুবুরি হওয়ার খুব ইচ্ছা। তারপর আমরা দেখি ওরা দুজন তো একসাথে মার্কেটে যায়, সেখানে ওরা মার্কেট করছিল। ওন তো তখনই জিওয়ানকে ফোন করে আর দেখা করতে বলে। তখন জিওয়ান বলে আমি মার্কেটে আছি। তখন ওন সেখানে চলে আসে। ওদের দুজনকে একসাথে দেখা মাত্রই জাংজুর অনেক রাগ হয়। তারপর ও তো বাড়িতে ফিরে আসে। এরপর আমরা দেখি জীবন তো ওর ফোনটা দেখছিল। সেখানে দেখতে দেখতে মেয়রের ছবিটা ও দেখে ফেলে।
এরপর আমরা ওনকে দেখি। ওনকে তো জাংজু অনেক কথা শুনিয়ে দেয়, কেননা ও বুঝে ফেলেছিল মেয়েটা শুধুমাত্র ওকে ইউজ করছে। আর ও তো বলে ছেলেটার থেকে দূরেই থাকো। তখন সেখানে জুয়ান চলে আসে। জুয়ান এসে জাংজুকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে আমার মেয়েটারে তুমি কেন কথা বলছো। আর এরপর ওকে তো অনেক বকা দেয়। জিওয়ান তো বলে আমি জানি ও আমাকে পছন্দ করে না, তারপরেও ও আমার কাছে আসে, এটাই আমার জন্য অনেক বেশি। এইসব কথা শোনার পরে জাংজুর অনেক রাগ হয় আর ওকে অনেক কথা শোনাতে থাকে। তখন জিওয়ান হুট করে ওর গালে হাত দেয়। ও বুঝতে পারে সেখানে ওন এসেছে। ও এখন আর চায় না ওন ওর লাইফে আর থাকুক। তার জন্য ও তো জাংজুকে কিস করতে যায়, যাতে করে ওন ওকে দেখে এখান থেকে চলে যায়। জাংজু রিয়েলাইজ করে ওর লাইফে এভাবে চলতে থাকলে চলবে না। তারপর আমরা দেখি জিওয়ান তো জাংজুকে বলতে থাকে তুমি কেন চোখ বন্ধ করেছো, আমি তো তোমায় কিস করতাম না, এটা জাস্ট একটা অভিনয় ছিল। জাংজু তখন ইচ্ছে করে ওর মাথায় আঘাত করে আর বলে আসো আমাদের কিসটা কমপ্লিট করি। এটা বলে আবারও তো ওকে আঘাত করে আর বলে আমার থেকে দূরে থাকো। এটা বলে ওইখান থেকে জাংজু চলে যায়। এরপরে জিওয়ান তো জাংজু এর রাগ ভাঙাতে যায় আর বলে এত রাগ করে থেকো না, কিন্তু জাংজুর তো রাগ ভাঙে না। সকাল হলে আমরা দেখতে পাই জিওয়ান তো রাস্তা পরিষ্কার করছিল। আর তখন সেখানে একটা পিচ্চি বাচ্চা ওকে তো শুট করে, যাতে করে ওর অনেক ব্যথা লাগে। আর তারপরে বাচ্চাটাকে অনেক বকাঝকা করে। তখন বাচ্চাটা গ্র্যান্ডমা বলে কাঁদতে থাকে। তখন আমরা দেখি সেখানে তোর গ্র্যান্ডমা চলে আসে। আর এদিকে জিওয়ানের পক্ষ থেকে জাংজু আসে। তারপর আমরা দেখি জাংজু তো ওনার সাথে অনেক বেশি ঝগড়া করে। কিন্তু এই মহিলা তো ছিল ড্রাইভারই একজন লোক, যে অ্যাপ্রুভ না করলে জাংজু ড্রাইভ করতে পারবে না। তার জন্য জীবন্ত মহিলাটাকে ফলো করতে থাকে। তারপর ও দেখতে পায় মহিলাটা ওর নাতি ছেলেদের খাওয়ানোর জন্য অনেক কষ্ট করছে, কিন্তু তারা কেউই ভালো খেতে চাচ্ছে না। জীবন্ত তখন গিয়ে বলে তোমরা আমাদের রেস্টুরেন্টে আসো, আর সাথে করে ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসে আর মজার মজার অনেক খাবার খাওয়ায়। এদিকে মেয়রের সাথে জাংজুর এত মেলামেশা জিওয়ানের পছন্দ হতো না। সে তো একেবারেই পছন্দ করে না মেয়র এখানে আসুক। তারপর আমরা দেখি সে তো ওই মডেলিং এর কথা ওর সামনে বলতেই যাবে। তখন জাংজু তাড়াতাড়ি জিওয়ানকে ভিতরে নিয়ে যায় আর বলে এগুলো কি করছো, আমি তোমাকে বলেছিলাম এটা সিক্রেট রাখতে। তারপরে ড্রাইভের জন্য ওর ইন্টারভিউর দিনটা চলে আসে। জিওয়ান বলে তুমি ভেতরে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর এদিকে জিওয়ানের ভাইও তো ওদের দেখে ফেলে। তার জন্য বেচারা ইন্টারভিউ দিতেই যেতে পারছিল না। তখন আমরা ওইখানে ওই ভদ্র মহিলাকে দেখি। জাংজু আগে থেকেই রেডি করে রেখেছে, যাতে করে ওকে অ্যাপ্রুভ করা হয় আর ও ড্রাইভ করতে পারে। ওর বড় ভাই এগুলো দেখতে পায়, সে কি করে ভিতরে যাবে বুঝতে পারছিল না। এদিকে জাংজুর তো ইন্টারভিউ নেওয়া হয় আর ও খুব ভালো ইন্টারভিউ দেয়। তারপর আমরা দেখি জীবনের ভাই তো এখানে একটা বুদ্ধি খাটায়। সে তার সেক্রেটারিকে বলে আমি জিওয়ানের গাড়ি আর ক্রেডিট কার্ডটা ফেরত দিচ্ছি। আর তারপরে জিওয়ানের কাছে ওর বোন ফোন করে এই নিউজটা দিয়ে দেয়। তাড়াতাড়ি ও গাড়ি নিয়ে ওর বোনের কাছে যায়। আর এই সুযোগে বেচারা দৌড়ে ওই ঘরের মধ্যে চলে যায়। জাংজু বাইরে আসলে সেখানে তো ও আর জিওয়ানকে দেখতে পায় না। জিওয়ান তো ওখানে ছিল না। ওর তো অনেক মন খারাপ হয়। ও বাসে করে বাড়ির দিকে এগোতে থাকে আর ওকে ফোন করে। তখন জিওয়ান তো ওকে সব কথা বলে, যে ও ক্রেডিট কার্ড আর গাড়িটা নিতে যাচ্ছে। এরপর আমরা ওনকে দেখি। ওন তো আগে থেকেই জিওয়ানের বোনকে পটানোর চেষ্টা করছিল। এরপর আমরা দেখি জাংজু তো একটা রেস্টুরেন্টের জন্য অপেক্ষা করে। জিওয়ান সেখানে চলে আসে। জিওয়ানকে দেখে ও অনেক খুশি হয়, কিন্তু ওর সাথে তো ওনও ছিল। এরপর আমরা দেখি জাঞ্জু তো জিওয়ানের হাত ধরে আর বলে তুমি এখানেই থাকো, এখান থেকে যেও না, আমরা দুজন একসাথে সময় কাটাই। কিন্তু জিওয়ান তো ওর কথা শুনে না। জাংজুর অনেক মন খারাপ হয়। ওখান থেকে ও চলে যায়। আর তারপর মেয়রের সাথে ওর দেখা হয়। মেয়র তো ওর মনটা ভালো করার চেষ্টা করে আর বলে ড্রাইভে তুমি সিলেক্ট হতে পারো। কিন্তু ওর মন কিছুতেই ভালো হচ্ছিল না, ওর অনেক কান্না পাচ্ছিল। তারপর আমরা দেখি যে জীবন তো ওনের সাথে শপিং এ যায়, তাড়াতাড়ি ওকে ওখানে পৌঁছে দেয়। আর তারপর গাড়ি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। ওন বুঝতে পারে ওরও ভিতরে কিছু একটা তাড়া রয়েছে। তারপর জীবন ওখানে আসলে ওর জন্য একটা গিফটও নিয়ে আসে। কিন্তু জাংজু তো এটা দেখারও প্রয়োজন মনে করে না। বলে তুমি ওনের সাথেই থাকো, আমার সাথে আসতে হবে না। ওন তোমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি নই। তারপর আমরা দেখি ও তো গিফটটা দেখেও না আর ওকে অনেক বেশি কথা শুনিয়ে দেয়। জিওয়ান তো বুঝতে পারে যে জাঞ্জু অনেক বেশি রেগে গিয়েছে। আর তারপর সকালবেলা ও দূর দূর থেকে শুধু ওকে দেখতেই থাকে যে কিভাবে রাগ ভাঙাবে। এদিকে আমরা মেয়রকে দেখি।
মেয়রও তো ওকে পছন্দ করতো, জাংজুর কাছে আসার চেষ্টা করতো। কিছু সময় পর পরই ওর সাথে দেখা করতে আসতো। এরপর আমরা দেখি মেয়র তো ওকে বলে দেয় যে জিওয়ান কিভাবে ওই মহিলাকে কনভিন্স করেছে। তারপরে ও তো ওর সাথে কথা বলতে চায়, কিন্তু গিয়ে দেখে সেখানে ওন রয়েছে। ওনকে দেখার পরে জাংজুর আবারও রাগ হয়ে যায়। আর এদিকে ওন তো জাংজুকে অনেক কথা শোনায়, বলে তুমি এখান থেকে চলে গেলেই তো পারো, এখানে দুটো ছেলের মাঝে কিভাবে থাকো। তারপর আমরা দেখি সকাল হলেই জীবন তো জানতে পারি জাংজু এখান থেকে চলে গিয়েছে। কাং ওকে এই কথাটাই বলে। এটা শোনার পরে ও তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে এগিয়ে যায়, আর সেখানে যাওয়ার পরে জাংজুকে দেখতে পায় ও একটা বড় লাগেজ নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। তারপর জাংজুকে সে ফেরত নিতে চায়। তখন জাংজু তো বলে আমি আমার ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি, আমি তো এখান থেকে চলে যাচ্ছি না, আর কিছুদিন পর আমি চলে আসবো। তখন জিওয়ান বলে তুমি এই লুকে তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ নাকি। তখন ও তো ওর চুলটা খুলে। জিওয়ান বলে তোমার হেয়ার কাটের এই কি অবস্থা। তখন আমরা দেখি ও তাড়াতাড়ি চুলটা আবার বেঁধে ফেলে। তারপরে ও তো ওখান থেকে চলে যায়। এদিকে জিওয়ানের তো দিন ভালো কাটছিলই না, জাংজুকে ও অনেক বেশি মিস করছিল। তারপর জাংজুকে ও ফোন করে আর বলে এখানে অনেক মেঘ জমেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, না হলে আর আসতে পারবে না। আর ও তো এটা সিরিয়াসলি নিয়ে নেয় আর একটা সুন্দর হেয়ার কাটও দিয়ে দেয়। আর তারপর বাসে করে ও তো তাড়াতাড়ি চলে আসে। মেয়র তো বাসের ভিতর থেকে ওকে দেখতে পায় আর তারপর সাইকেল নিয়ে বাসটাকে ফলো করতে থাকে। এরপরে জাংজু যখন গাড়ি থেকে নামে ও তো সেখানে মেয়রকে দেখতে পায় জোরে জোরে গাড়ি চালানোর জন্য। বেচারা তো একেবারে ঘেমে গিয়েছে। তখন জাংজু বলে তোমার এই অবস্থা কেন। এরপর আমরা দেখি জাংজু রুমে ঢুকলে দেখতে পাই যে ওর জন্য একটা সুইমিং স্যুট আগে থেকে রেডি করা আছে, আর এটা তো জীবন ওর জন্য কিনেছে। এদিকে আমরা দেখি যে ওখানে তো মেয়র আসে আর মেয়রের সাথে ওর এরকম লাফানো দেখে ওর অনেক রাগ হয়, কেননা ও তো সিলেক্ট হয়ে গিয়েছিল। আর তারপর ইচ্ছে করে জীবন্তকে জড়িয়ে ধরে আর বলে একটা তো পার্টি দিব তোমার এই সুন্দর নিউজের জন্য। আর তারপরে ও তো ওই কথাটা বলে ফেলে যে সে একজন মডেল ছিল। এটা শোনার পরে মেয়র তো অনেক বেশি কষ্ট পেয়ে যায়। তখন জাংজু তো ওকে রাগ করে, বলে তোমাকে নিষেধ করেছিলাম। কিন্তু জাংজু তো ওর গিফটটা পেয়ে অনেক খুশি হয়। আর জাংজু ওর জন্য একটা গিফট নিয়ে আসে, ওর জন্য একটা ক্রিম নিয়ে আসে, যেটা সবসময় জাংজুর থেকে ও চুরি করে মাখতো। তার জন্য জাংজু ওর জন্য এটা নিয়ে এসেছে। এরপর আমরা দেখি ওর এই হেয়ার কাটটা দেখেও ওর অনেক ভালো লাগে। এরপর দেখা যায় যে জীবনের পিঠে অনেক ব্যথা করে আর ওকে তো মেসেজ দিতে থাকে জাংজু। তারপর জীবন তো ওকে বলে ফেলে যে আমার মনে হয় আমাদের মধ্যে কিছু একটা চলছে, আমরা একসাথে থাকি দেখে আমাদের মধ্যে এইরকমটা হতে পারে। এরপর আমরা দেখি জীবন তো আবার বলে ফেলে আরে আমি তো মজা করলাম, কিন্তু সত্যি ওর সাথে এমনটাই হচ্ছিল। ওর হার্টবিটটা কেন যেন বেড়ে যায় জাংজুকে দেখলে। পরদিন তো ওদের ট্রেনিং শুরু হয়ে যায়। ওরা সবাই সেখানে খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে যায় আর সবাই তো ওদের ছবিও তুলতে থাকে। মেয়র তো ওর ছবি তুলে। আর এইদিকে তো জীবন অনেক বেশি বোর ফিল করছিল, ও ছিল না দেখে। এরপর আমরা ওন তো জাংজুং এর বিষয়ে ওর ভাইয়ের সাথে কথা বলে। তখন সে তো বলে মেয়েটার সাথে আমি মিট করেছি, মেয়েটা খুবই ভালো, সেই পারবে আমার ভাইকে শুধরাতে। আর তারপর আমরা দেখি ওর বোনও তো ওখানে ভিজিট করতে আসে, সে এসেছিল ওনের কথাতেই। তারপর দেখা যায় ওর বোন তো ওকে বিজনেস কার্ডটা দিয়ে যায়, ওকে আবার ব্যাক করতে বলে। ওর তো কিছু করার থাকে না, জিওয়ান ওর ব্যাগপত্র গুছিয়ে কোম্পানির দিকে এগোতে থাকে। জাংজু পেছন থেকে ওকে দেখতে থাকে। ওরা দুজন দুজনকে অনেক মিস করছিল, তার জন্য জাংজু ওকে দেখতে আসে। এদিকে জীবন তো ওনের সাথে ছিল, সে খুব ভালোই সময় কাটাচ্ছিল, ও এটা ভেবে নেয়। তারপরে ওর জন্য একটা গিফট এখানে রেখে ও তো চলে যায়। যখনই ও কোম্পানির বাইরে বের হয় তখনই সেখানে তো জিওয়ান আসে আর বুঝতে পারে এখানে জাংজু এসেছিল। ও বুঝতে পারে এর জায়গাটা ওর জন্য নয়। এইদিকে জাংজু তো জিওয়ানের জন্য কান্না করে, ওকে তো খুব মিস করে। তারপর আমরা দেখি জিয়ন তো সিদ্ধান্ত নেয় ও এখানে থাকবে না। তাই ও তো ওর ভাইয়ের কাছে যায় আর গিয়ে বলে এই কার্ড আমার দরকার নেই। তারপরে ও কার্ড আর গাড়ি ফেরত দিয়ে ওখান থেকে চলে যায় আর সোজা ও তো জাংজুর কাছেই চলে আসে। কিন্তু জাংজু তো এদিক ড্রাঙ্ক হয়ে ঘুমাচ্ছিল। তখন জীবন তো এটা দেখতে পায় ও অনেক ড্রাঙ্ক আছে আর ও
ও তো ঘুরতে গিয়ে পড়েও যাচ্ছিল, কেননা ও একটা চেয়ারের উপর শুয়েছিল। তখন জিওয়ান ওকে কাছে টেনে নেয় আর ওকে আবার ঠিক করে শুইয়ে দেয়, আর ওকে তো ওর মেডিসিনটা দিয়ে দেয়, কেননা ও জানতো যে ওর ক্যান্সার হয়েছে, তাই হয়তো ও অসুস্থ হয়ে পড়েছে। এরপর আমরা দেখি ও তো ওর অনেক সেবা করে, কিন্তু জাংজু তো বুঝতে পারে জীবান ওর কাছে আছে, তাই ওর হাতটা চেপে ধরে, ঘুমের মধ্যেই বলে তুমি এখান থেকে যেও না। পরদিন সকালবেলা আমরা দেখি জীবন তো বলতে থাকে, আমি এখানে শেফের কাজই করতে চাই, আমার অত বড় কাজের দরকার নেই, তুমি প্লিজ কিছুদিন আমাকে এখানে রাখো, আমার ভাই আমাকে বের করে দিয়েছে। এদিকে গ্রামের একজন সিনিয়র তো ওদের রেস্টুরেন্টটা বুক করে নেয়, শুধুমাত্র জাংজু আর মেয়রকে একসাথে করার জন্য। এদিকে জিওয়ানেরও তো কিছু করার থাকে না, ও তো সবার জন্য রান্না করে, কিন্তু ওর তো খুবই জেলাস হচ্ছিল। ও শুধু দূর থেকেই দেখছিল ওরা কি করে, এগুলো প্রি প্ল্যান ছিল, ওরা একটা গেম খেলবে আর এখানে জিতে যাবে মেয়র, আর তারপরে তো একটা নেকলেস সে জাংজুকে পরিয়ে দিবে। কিন্তু জিওয়ান তো এটা হতে দিবে না, ও তো বলে এগুলো সবই পরিকল্পিত। তখন মেয়র বলে ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে পাঞ্জা লড়ো, যে জিতবে সেই এই লকেটটা ওকে পরিয়ে দিবে। তারপরে ওরা সবাই তো খেলা শুরু করে। এখানে আমরা দেখি যে জাংজুর তো মনে হচ্ছিল ওরা এখানে পাঞ্জা লড়াই করছে ওকে জেতার জন্য, মনে হচ্ছিল এখানে ও একজন প্রিন্সেস আর ওরা দুজন সেফাহি। এদিকে আমরা দেখি মেয়র তো জিতে যাচ্ছিল আর জীবন তো হেরে যাচ্ছিল। তখনই জাংজু তো ওই পোজটা দেয় যে পোজে সে ফটোশুট করেছিল, যেটা দেখা মাত্রই মেয়র তো আর জিততে পারে না, সে দুর্বল হয়ে যায়। আর এই সুযোগে জিওয়ান তো জিতে যায় আর মেয়র তো হেরে যায়। তখন জিওয়ান তো ওই লকেটটা নেয় আর জাংজুকে দিয়ে দেয়। জাংজু বলে এটা তোমার কাছেই রাখো, তুমি যাকে পছন্দ করো এটা তাকেই তুমি দিও, আমাকে দিতে হবে না। তারপর ও লকেটটা রেখে দেয়। এরপর আমরা ওনকে দেখি, ওন তো এদিকে ওদেরকে পটাতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওর বড় ভাইকে বিয়ের জন্য প্রপোজাল দিয়ে দেয়। তখন সে তো বলে তুমি আমার থেকে অনেক ছোট, তাই ছোটর মতোই থাকো, আমি তোমাকে বোনের মতোই দেখি। এদিকে মেয়র তো কান্না করতে থাকে আর বলে তুমি এই কাজটা কেন করলে। এগুলো বলতে বলতে সেখানে ওন চলে আসে, আর ওনকে দেখা মাত্রই জাংজুর তো অনেক বেশি রাগ হতে থাকে। তারপর আমরা জিওয়ানকে দেখি, জিওয়ান তো একটা ডক্টরের কাছে যায় আর গিয়ে ওই ওষুধগুলো দেখাতে থাকে। ডক্টর তো বলে যাদের লাস্ট স্টেজের ক্যান্সার থাকে তাদেরকেই এই মেডিসিনগুলো দেওয়া হয়। এটা জানার পরে ওর তো অনেক বেশি খারাপ লাগে। এরপর আমরা দেখি ওই লকেটটা তো ও জাংজুকেই দিয়েছিল। জাংজু বুঝতে পারে জীবাণুকে কতটা পছন্দ করে। এরপর আমরা দেখি পরদিন ওরা তো সবাই রেডি হয়, কেননা ওরা একটা পার্টিতে যাবে, ওদের অফিসে একটা পার্টি আছে। আর সেখানে ওনও থাকে। ওন তো ওই ডক্টরের থেকে জেনে যায় যে জাংজুর ক্যান্সার আছে, কেননা ও তো জীবনকে কথা বলতে দেখেছিল। তারপরে কাঙের থেকে ও জানতে পারে আসলে ওর ক্যান্সার হয়নি, এটা মিথ্যে কথা, কেননা ওই ওষুধের মধ্যে ও স্লিপিং ট্যাবলেট রেখেছিল। এরপরে আমরা দেখি ওন তো এই কথাগুলো গিয়ে জীবনকে বলে দেয় যে তোমাকে মেয়েটা ঠকাচ্ছে। ও তো তখন ওনের সাথে কোনো কথা বলে না, ও ডাইরেক্ট গিয়ে জাংজুকে জড়িয়ে ধরে। ও এটা জেনে খুশি হয় যে ওর ক্যান্সার হয়নি, ও অনেক বেশি খুশি হয় আর তারপর ও তো কান্না করতে থাকে। তারপর আমরা দেখি ওরা দুজন তো কথা বলতে থাকে, আর ওদের মধ্যে যেই ভুল বোঝাবুঝি ছিল সেগুলো তো ক্লিয়ার হয়ে যায়। ও তো বলে আমার ক্যান্সার হয়নি। এরপরে রাতের বেলায় জীবন যখন ঘুমাচ্ছিল জাংজু ওর কাছে যায় আর গিয়ে বলে আমি তোমায় অনেক পছন্দ করি। কিন্তু আসলে জীবন তো ঘুমাচ্ছিল না, ওর সব কথাই তো শুনে ফেলে। তখন আমরা দেখি ও তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর লজ্জাতে ও কি করবে কিছু বুঝে উঠতে পারে না। ওর অনেক বেশি রাগ হয় আর তারপর ও তো কন্ট্যাক্ট পেপারটা ওর সামনে নিয়ে যায় আর বলে এটা আমি নষ্ট করে ফেলতে চাই, এটার আর কোনো দরকার নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি আর তুমি এখানে থাকো। তখন ও তো বলে যে এটা তোমার, তার জন্য তুমি এখানে থাকো। কিন্তু জিওয়ান তো এখান থেকে যায় না, জিওয়ান এই রেস্টুরেন্টেই থাকে। ওরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতো না, তাই বিচ্ছেদের কথা তো দূরের কথা। এরপর আমরা দেখি জীবন্ত বলে আজকে আমি তোমার সাথেই থাকবো। ও আসলে দুষ্টুমি করতে থাকে। তখন আমরা দেখি যে জাংজু তো বলে এখান থেকে সরে যাও, আর ও তো তখন হাসতে থাকে। এরপর আমরা দেখি যে জীবনের ভাই তো ফাইনালি এখানে চলে আসে ট্রেনিংয়ের জন্য। সে লুকিয়ে লুকিয়ে কিমের সাথে দেখা করে, আর এখানে আসার পরে
জাংজুর সাথেও তার সম্পর্কটা বেশ ভালো হয়ে যায়, সবার সাথে তার সম্পর্ক খুব ভালো হয়ে ওঠে। আর ওদের নিয়ে একটা নিউজও পাবলিশড হয়, যেখানে মিস কিম তো সবাইকে কিভাবে প্রশিক্ষণ দেয় এগুলো দেখানো হয়। এখানে একজন রিপোর্টার ভুল করে মেয়র আর মিস মেয়র বলে ফেলে, আর তার জন্য ওই রিপোর্টারের কাছে জিওয়ান ফোন করে আর এই নিউজটাকে সরাতে বলে। বলে ওই মেয়েটা তো আমার গার্লফ্রেন্ড নাকি মিস মেয়র। ওর তো অনেক বেশি রাগ হয়, আর তারপর ও তো জাংজুর কাছে যায় আর গিয়ে বলে এই নিউজ দেখে তোমার খুব ভালো লাগছে নাকি, এগুলো আমি কিছুতেই হতে দিব না। এদিকে আমরা দেখি ওরা তো একটা বিজনেস মিটিংয়ে আসে, আর সেখানে ওনকে একটা ছেলের সাথে দেখে। ছেলেটা মোটেও খুব ভালো ছিল না। তখন জীবন্ত ওনের কাছে যায় আর গিয়ে বলে এই ছেলেটার এখান থেকে বেরিয়ে আসো। আর ওকে বের করতে গিয়ে ওর হাতেও তো ব্যথা লাগে। তারপর ও তো বলে যে তুমি জানো ছেলেটা তোমার জন্য ঠিক নয়। এগুলো তো সবই জাংজু দেখতে পায় আর ওর হাতে ব্যান্ডেজও করে দেয়। জীবনের বিষয়টা ও বুঝতে পারে। এরপর আমরা মেয়রকে দেখি। মেয়র তো জাংজুনের সাথে দেখা করতে আসে, আর এসে তো ওকে পছন্দ করে এই কথাটা বলে দেয়, আর ওর হাতটাও ধরে। দূর থেকে এগুলো তো সবই জীবন দেখতে পায়। আর তারপর আমরা দেখি জাংজু তো ওর কাছে যায় আর গিয়ে বলে তোমার হাতের ব্যথাটার কি অবস্থা। জীবন তখন বলে আমার হাতে তো ব্যথা নেই, আমার মনে যে ব্যথাটা লেগেছে সেটা কিভাবে দূর করব। সেভাবে হয়তোবা ওরা দুজন ডেট করছে। আর তার জন্য জাংজুকে তো ও অনেক বেশি কথাও শুনিয়ে দেয়। বলে তুমি কেন লোকটার সাথে দেখা করো, লোকটাকে আমি পছন্দ করি না, তুমি কি এটা বুঝতে পারো না? জাংজু তুমি কবে আমার বিষয়টা বুঝতে পারবে? জাংজু তো বুঝে ফেলে যে ওকে হয়তোবা ও পছন্দ করে, কিন্তু মুখে বলতে পারে না। পরদিন তো ও কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিওন এমন ভাব করে যেন কিছুই হয়নি। এরপর আমরা দেখি মিস কিম আর ওর ভাই তো বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর ওরা তো দুজনের সাথে ডেটও করতে থাকে। এদিকে গ্রামের সিনিয়ররা তো চাচ্ছিল যাতে মেয়র আর জাংজু এক হয়, কিন্তু জীবন তো এটা করতে দিবে না। তাই মুভি দেখতে গিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসে। আর তারপর ওরা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায় আর অনেক ফটোও তুলে। এদিকে মেয়র তো ভাবে যে হয়তো বা জাংজু আসবে, কিন্তু জাংজু তো ছবি দেখতে আসে না। সে বেচারা একা একাই থিয়েটারে বসে থাকে। এরপর জিওয়ান তো ওর মায়ের কবরে ওকে নিয়ে যায় আর বলে এখানে আমি প্রতি বছর মাকে ফুল দিতে আসি, কিন্তু কেউ একজন আগে থেকে এখানে ফুল দিয়ে যায়। হয়তোবা এটা আমার বাবা, আমার বাবাকে তো আমি দেখিনি, আর আমি আমার মাকেও দেখিনি। আমি যাদের কাছে আছি এরা আমাকে অ্যাডপ্ট করেছে, আর ওরা আমার স্টেপ ব্রাদার আর সিস্টার, কিন্তু ওরা আমাকে অনেক ভালোবাসে। তারপর আমরা দেখি জাংজু তো ওর বিজনেস কার্ডটা ওর সিস্টারকে দিয়ে দেয় আর বলে এখানে আমি আর আসবো না, আর তারপর ওখান থেকে একটা ফুল নিয়ে নেয় শুধুমাত্র জাংজুর জন্য। তারপর ও যখন যায় সেখানে তো ও মেয়রকে দেখতে পায়, আর মেয়রও ওর জন্য ফুল নিয়ে এসেছিল। তারপর জাংজু দেখতে পায় রেডি হয়ে আছে মেয়রের সাথে বাইরে যাওয়ার জন্য। তখন জিওয়া তো ওকে কিছু কথা বলতে যাবে, কিন্তু তখনই ও বলে আমি বাইরে যাচ্ছি, আমি তোমার জন্য তো আর ওয়েট করে থাকতে পারি না। এদিকে জিওয়ানের তো অনেক বেশি খারাপ লাগে আর ও তো ওয়েট করতে থাকে। রাত হয়ে গেলে সেখানে জাংজুকে তো মেয়র নামিয়ে দেয় আর কতগুলো ফুলও দেয়। তখন জিওয়ান বলে এগুলো কি করছো তুমি, লোকটাকে আমি পছন্দ করি না। আর ও ভিতরে গিয়ে দেখতে পায় যে ওখানে তো একটা ফুল রাখা আছে, আর ওর হাতে থাকা ফুলগুলো ফ্লাওয়ার বাসে রেখে দেয়। এগুলো দেখে জিওয়ানের অনেক বেশি রাগ হয়। ও তো কিছু বলে উঠতে পারে না। এরপরে জাংজু ওকে কিছু বলতে যাবে তখনই জিওয়ান তো ওকে কিস করে বসে, আর তখন জাংজু ওকে কিছুই বলতে পারে না। এরপর আমরা দেখি ওরা দুজনই তো এরপরে অনেক লজ্জা পাচ্ছিল। দুজন দুজনকে ফেস করতে পারছিল না লজ্জাতে। এরপর দেখা যায় যে জাংজু তো ওর অনেক কাছে আসার চেষ্টা করে আর বলে তুমি তো আমাকে কিস করেছো, এখন তো আমার সব রকমই অধিকার আছে। তখন জাংজু বলে আমাদের মধ্যে কিছুই এমন নেই, আর ওকে এমন ফিল করায় যে ওদের মধ্যে কিছু হয়নি। এরপর আমরা দেখি ওখানে তো জাংজুয়ের মা আসে। জাংজুয়ের মাকে জাংজু আগে কখনোই দেখেনি। প্রথম মাকে দেখে ওর অনুভূতিটা একটু অন্যরকম ছিল। ও বুঝতেই পারছিল না কি করবে, কিন্তু ও তো অনেক খুশি হচ্ছিল। আর ও তো ওর মায়ের পার্সের মধ্যে ওদের ছবিও দেখতে পায়, কিন্তু আমরা বুঝতে পারি এখানে ওর মা শুধুমাত্র টাকার জন্য এসেছে। এরপর আমরা দেখি জাংজু তো জিওয়ানের সাথে এই বিষয়গুলো শেয়ার করে যে ওর মার সাথে ওর দেখা হয়েছে, আরও অনেক খুশি। এরপর আমরা দেখি যে জীবন তো ওর মাকে দেখতে পায়, আর ও তো বুঝতে পারে এই মহিলা এখানে শুধুমাত্র টাকার জন্য এসেছে, কিন্তু ও কিছুতেই চায় না যে জীওয়ান কষ্ট পাক।
তার জন্য নিজের শেয়ার বিক্রি করে দেয় ভাইয়ের কোম্পানি থেকে। আর টাকাগুলো এই মহিলাকে দিয়ে দেয় আর বলে ওর জীবন থেকে চলে যেতে, জীবনকে কষ্ট না দিতে, জীবন যাতে কিছুই জানতে না পারে। তারপর এই মহিলা তো এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এগুলো তো জাংজু জানতে পারে আর ওখানে চলে আসে। মায়ের সাথে ও আরও একটা মেয়েকে দেখতে পায়, যে মেয়েটা ওর স্টেপ সিস্টার ছিল, যে অনেক বেশি অসুস্থ ছিল। ওর মা তো তখন ওর কাছে সরি বলে আর বলে তোমার বোনকে বাঁচাতেই আমি এরকম করেছি। আর ও বুঝতে পারে এগুলো সবই জীবন করেছে আর টাকাগুলো জীবনই দিয়েছে। ও অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে, আর ওই কন্ট্রাক্ট পেপারটা ও তো ছিঁড়ে ফেলে। আর তখনই সেখানে তো জীবন চলে আসে। জীবন তো ওর এই পাগলামিগুলো দেখছিল, আর মেয়রও দূর থেকে ওদের দুজনকে দেখতে পায়। তখন রেস্টুরেন্টের একজন এসে বলে তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি? ও তো বলে হ্যাঁ আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর দুজন দুজনকে ভালোবাসি। আর দূর থেকে মেয়র দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল জিওয়ান কতটা ওকে কেয়ার করে। এরপর আমরা এখানে জিওয়ানের বাবাকে দেখতে পাই। জিওয়ানের বাবা অনেক বছর জেল খেটে বের হয়েছে। এরপরে জিওয়ান তো জাংজুকে বাড়িতে নিয়ে আসে। ওর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কেননা ও অনেক বেশি ড্রাগ ছিল। তারপর আমরা দেখি জিওয়ান তো বসে বসে ওকে দেখতে থাকে, আর তারপর ওর হাতটা ধরে আর বলে আজকে থেকে আমি তোমার হয়ে গেলাম। আর তারপর ওখানে একটা কিস করে দেয়, কিন্তু জাংজু কিছুই তো বুঝতে পারে না। পরদিন সকালবেলা ওর তো কিছু কিছু কথা মনে পড়ে। তারপর ও দেখে কন্ট্রাক্ট পেপারটা সব কিছুই ঠিক আছে, এটা তো ছেঁড়া হয়নি। আর এটা সব কিছুই তো ঠিক করে দিয়েছে জিওয়ান। ও জিওয়ানের কাছে জিজ্ঞেস করে কাল রাতে কী হয়েছিল, কিন্তু ও তো কিছুই বলে না। তখন আমরা দেখি জাংজুর অনেক টেনশন হয়, ও কিছু উল্টোপাল্টা করেছে নাকি। তারপর ও মেয়রের কাছে যায়, কেননা ওই রাতে তো মেয়রও ছিল। মেয়রের কাছে জিজ্ঞেস করতে চায়, কিন্তু তার একটা বোতাম খুলে যায়। তার জন্য জাংজু তাকে হেল্প করতে থাকে। আর তারপরে সে তো মিথ্যে কথা বলে, বলে কাল রাতে আমি তোমাকে ক্যাবে করে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। কাল রাতে ওখানে জীবন তো আসেনি। তখনই সেখানে গ্রামের কিছু লোক চলে আসে। ওদের দুজনকে দেখে তারা তো ছবি তুলে নেয় আর বলে তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও। তারপর আমরা দেখি যে ওদেরটা সিরিয়াস দেয় না। তখন মেয়র বলে এরকমটা করলে কি হয়? ও তো বলে যে আসলে আমি অন্য একজনকে পছন্দ করি, তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিও। আর এই কথাগুলো সিনিয়র লোকটা জিওয়ানকে বলে দেয় যে ওরা দুজন একসাথে আছে। আর এই ছবিটা দেখেও ওর তো অনেক রাগ হয় আর বলে এগুলো আমাকে আর দেখাবে না। এরপরে তো আমরা দেখি যে ও তো জাংজুকে নামিয়ে দেয়, সেখানে জিওয়ানও ছিল। জিওয়ান তো মেয়ের দিকে এমনভাবে তাকিয়েছিল ওকে খেয়ে ফেলবে। জিওয়ান তো জাংজুর কাছে যায় আর গিয়ে বলে তুমি মেয়রের বাড়িতে কেন গিয়েছিলে, তোমার সব কিছু জানার এত কী দরকার আছে? আর ও তো খুঁটিয়ে খুঁটিয়ে আরও অনেক কথাই ওকে বলতে থাকে। এরপর আমরা জিওয়ানের বাবাকে দেখি, সে তো তার ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। আর এই সিনিয়র লোকটা ওনার ফ্রেন্ড ছিল। এরপর আমরা জিওয়ানকে দেখি, জিওয়ান আর জাংজু তো বসেছিল। জিওয়ান তো বারবার ওকে খাবার খেতে বলে, কিন্তু জাংজু তো রাগ করে খাবার খাচ্ছিল না, কেননা জাংজুকে ও অনেক বকা দিয়েছে। তারপরে ওর হাতটা ওর বুকের কাছে নেয় আর বলে দেখো আমার হার্টবিটটা কত বেড়ে যায়, মেয়রের সাথে থাকলে আমার এই অবস্থাই হবে, তাই আমার কথা শুনো। এরপর আমরা দেখি জিওয়ানের সাথে ওর ভাই তো দেখা করতে আসে আর বলে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। এরপর আমরা ওই সিনিয়র লোকটাকে দেখতে পাই, সে তো জিওয়ানের কাছে আসে আর বলে যে তোমার বাবা তোমার সাথে দেখা করতে চায়, যে এতদিন জেলে ছিল আর সে মিস কিমের হাজব্যান্ডকে মেরে ফেলেছিল। আর এই কথাগুলো ও তো ওর ভাইকে বলতে চায়, কিন্তু ওর ভাই মিস কিমের সাথে এত খুশি আছে এটা দেখে ও কিছু বলে না। আর নিজে নিজে অনেক গিল্টি ফিল করতে থাকে যে ওর বাবা একজন খুনি ছিল আর ওর জন্য ওর ভাইয়ের সমস্যা হতে পারি। আর তারপর আমরা দেখি জীবন্ত ওই সিনিয়র লোকটার সাথে কথা বলে আর বলে আমি এখান থেকে চলে যেতে চাই, আর আমার খুব গিল্টি ফিল হয় আমি এই বাবার সন্তান। তারপর আমরা দেখি মেয়র আর জাংজুকে তো এক করার জন্য গ্রামের সবাই আবার রেস্টুরেন্টে একসাথে হয়। জীবনের আরও বেশি রাগ হয় এটা দেখার পরে। ও এমনিতেই অনেক বেশি রেগেছিল। কেউ একজন ওদের দুজনকে কিস করিয়ে দেয় ধাক্কা দিয়ে। আর এটা দেখার পরে ওর রাগ তো আরও বেশি বেড়ে যায়। তারপর আমরা দেখি ও তো আর কোনো কথা বলে না, রাগ করে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি, জিওয়ানের মা তো রাগ করে গাড়ি নিয়ে চলে যায় আর জিওয়ানের বাবা তার পিছু করতে থাকে। আর তখনই ওই গাড়ির সামনে তো কিমের হাজবেন্ড চলে আসে। এরপর আমরা দেখি যে এই কথাগুলো তো জিওয়ানকে ওর বাবার বন্ধু বলতে থাকে
আর তারপর জিয়ন্ত জাংজুকে বলে দেয় যে ও এখান থেকে চলে যাচ্ছে অনেক দূরে। তারপর আমরা দেখি ওর বাবা তো ওর বন্ধুকে বলতে থাকে এই অ্যাক্সিডেন্টটা আসলে জীবনের মা করেছিল। জীবনের মা তখন প্রেগনেন্ট ছিল, আর তাই ওর মাকে বাঁচাতে আমি নিজের ঘাড়ে এটা নিয়ে নেই। আর তারপর রেস্টুরেন্টের সামনে গেলে সে জীবনকে দেখে ওখান থেকে চলে যায়। আর জীবনের ভাই আর মা তো মারা গিয়েছে। আর এই সব কথাগুলোই ওই লোকটা জীবনকে গিয়ে বলে দেয়। জীবনের তখন আর কোনো গিল্টি ফিল হয় না, কেননা ওর বাবা তো তার সন্তান আর ওয়াইফকে বাঁচাতেই এমনটা করে। এরপর আমরা দেখি ওর ভাইও তো এই জিনিসগুলো জানতে পারে। আর তারপরে মিস কিমের সাথে জীবন দেখা করে। দেখা করে ও তো সব সত্য কথা বলে দেয় আর তার কাছে ক্ষমা চায়। আর বলে আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর ওখান থেকে ও চলে যায়। মেয়র আর জাংজুকে একসাথে দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগে, কিন্তু ও তো আর কিছু বলে না, চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। ও বাইরেই চুপচাপ বসে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে। তখন আমরা দেখি জাংজুর তো অনেক বেশি টেনশন হয়। অনেক রাত হয়ে গিয়েছে, তারপরেও তো জীবন ফিরে আসে না। তারপরে ও তো ফোন করতে করতে বাইরে বেরিয়ে আসে আর দেখে ও বাইরেই বসে আছে। তখন ওর কাছে যায় আর বলে তোমার কি হয়েছে। তখন ও বলে আমার তো কিছুই হয়নি, আমি যাকে ভালোবাসি সে আমার থেকে দূরেই চলে যায়, যেমনটা তুমি করো। আসলে জীবন তো ভালো করে বলতেও না সে জাংজুককে ভালোবাসে, আবার কাউকে হতেও সে দিবে না। সে রাগ করে বাইরেই বসে থাকে। আর জাংজুও তো ভেতরে চলে যায়। এভাবেই রাতটা কেটে যায়, ভোর হয়ে যায়। তখন আমরা দেখি ও তো গাড়িতে গিয়ে বসে আর নিজের বাড়িতে চলে আসে। ওর পুরো গাটা ব্যথা হয়ে যায়। আর তারপর আমরা দেখি জাংজু বাইরে বের হয়। সেখানে ও জিওয়ানকে দেখতে পায় না। ওর তো অনেক বেশি খারাপ লাগে। জীবনের শরীরটা অনেক খারাপ হয়ে যায়। ওর বোন তো বলে তুমি কি ঠিক আছো নাকি। ও বলে আমি ঠিকই আছি, কিন্তু ওর মনটা অনেক খারাপ থাকে, ওর তো ঘুমিয়ে আসে না। এদিকে জাংজুও কাজ করার চেষ্টা করে, কিন্তু ওর মনও অনেক বেশি খারাপ থাকে। ও তো কাজে ফোকাস করতে পারে না, ওর কিছুই ভালো লাগে না। এদিকে আমরা দেখি জীবনের মন খারাপ থাকায় ওর বোন বারবার জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু ও তো ঠিক করেই কিছু বলে না। তারপর আমরা দেখি ওর ভাইও ওকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো নাকি। ও বলে আমি ঠিক আছি, কিন্তু ওর মনটা অনেক বেশি খারাপ লাগে। ও ভাবে যে হয়তো বা জাংজু ওকে ভালোবাসে না। তারপর আমরা দেখি যে জীবনের কাপড় তো জাংজু গুছিয়ে দেয় আর বলে ও যেহেতু এখানে থাকবে না ওর কাপড়েরও এখানে দরকার নেই। আর ও তো কান্না করতে থাকে। তারপর আমরা দেখি কাং তো জাংজুর এই ঘটনাগুলো জীবনকে ফোন করে বলে আর বলে তোমার জিনিসপত্রগুলো ও গুছিয়ে রেখেছে। তারপর ও তো এখানে চলে আসে আর এসে দেখে ওর কাপড়পত্র গোছানো। তখন ও লাথি দিয়ে এটা সরিয়ে দেয় আর বলে আমার কাপড় তোমাকে ধরতে কে বলেছে, আমি নিজেই গুছিয়ে নিতাম, আর আমার কথা তোমাকে এত ভাবতে হবে না। তারপর ওকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলে যাও মেয়রের কাছে যাও আর ওর সাথেই থাকো। আর এগুলো শুনে তো জাংজুয়ের অনেক খারাপ লাগে আর ও তো কান্না করতে থাকে। তারপর আমরা দেখি যে জাংজু তো জীবনকে আর কিছু বলে না আর জীবন ওর ব্যাগটা নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি যে মেয়র তো প্রস্তুতি নিতে থাকে কিভাবে ওকে প্রপোজ করবে। আর বাইরে বের হলে ওর সাথে তো দেখা হয়ে যায়। তখন আমরা দেখি যে জীবন ওকে কথা শোনায়। জীবন তো বাড়িতেই চলে আসে আর তারপর ও একটা ডিসিশন নেয়। ও এখান থেকে অনেক দূরে চলে যাবে। আর ওর কারণ ওর এখানে কেউই নেই, ও এটাই ভাবে। আর এদিকে আমরা দেখি মিস কিম তো ড্রেসে রেডি হয়ে যায়। ওরা তো বিয়ের জন্য ড্রেসও সিলেক্ট করে ফেলে। আর ওরা দুইজনে অনেক বেশি হ্যাপি ছিল। ওরা কিছুদিনের মধ্যেই বিয়ে করবে। আর এদিকে আমরা দেখি মেয়র তো একটা রিং পছন্দ করে, যেটা দিয়ে সে জাংজুকে প্রপোজ করবে। আর ওরা এটা প্ল্যানও করে ফেলে যে কিভাবে প্রপোজ করবে। তখন আমরা দেখি সিনিয়র লোকটা তো জাংজুয়ের পুরাতন বাড়িতে ওকে ঢুকিয়ে দেয়। আর এখানেই তো সব প্রস্তুতি করা হয়েছে, কিন্তু তখন সে তো জিওয়ানকে দেখতে পায়নি, বাড়ি থেকে সে লক করে দেয় আর বলে তোমরা দুজন এখানেই থাকো। সে ভাবে যে এখানে মেয়র আর ওই মেয়েটাই রয়েছে। আর তখনই বাইরে আসলে মেয়র তোকে ফোন করে। আর ও তো মেয়রকে দেখতে পায় সে কতগুলো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে তো বলে একটা মিস্টেক করে ফেলেছি, আমি কার সাথে না কার সাথে ওকে আটকে দিয়েছি। তখন আমরা
আমরা দেখি যে জীবন্ত বলে এখানে আসো, আমরা এই টাইমটা এনজয় করি। আর তারপর ওরা দুজন এখানে বসে সুন্দর সময় কাটাতে থাকে। তারপর দেখা যায় ওরা তো এখানে একসাথে খাবারও খায়। এইসব করতে করতে জীবনের তো অনেক খারাপ লাগে। আর তারপর ও তো জাংজুকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, কিন্তু এটা বলে না যে ও জাংজুকে পছন্দ করে। জাংজুর এই কথাটা শোনা মাত্রই রাগ হয়ে যায় যে নিজের ফিলিংসের কথা ও কবে বলবে। আর তারপর রাগ করে তো ও ওখান থেকে চলে যায়। আর এখানে একা একা শুধুমাত্র জিওয়ানই বসে থাকে, নিজের ভুলটা বুঝতেই পারে না। বাইরে বের হয়ে আসলে সেখানে তো আমরা মেয়রকে দেখতে পাই। মেয়র তো ওকে আজ প্রপোজ করেই দেয়, বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু ও তো মুখের উপর না করে দেয়, বলে আমি অন্য কাউকে ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করাটা সম্ভব নয়। এরপর আমরা দেখি ওই সিনিয়র লোকটা তো জিওয়ানের কাছে যায় আর ওকে সান্ত্বনা দেয়। আর এদিকে ওরা দুজন বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে, ওরা কিভাবে বিয়ে করবে এই সব। পরদিন তো ওদের বিয়ে থাকে। আর তারপর আমরা দেখি ওর বড় ভাই তো ছোট ভাইয়ের সাথে দেখাও করে। আর তারপর ওরা দুজন বিয়ের দিকে এগিয়ে যায় আর সেখানে সবাই উপস্থিত থাকে। ওরা তো এই ল্যান্ডেই বিয়ে করে। এখানে মেয়রের সাথে তো জিওয়ানের বোনের দেখা হয়। আর তারপরেই জিওয়ানের বোন তো মেয়রকে প্রথম থেকেই পছন্দ করে ফেলে। জিওয়ান তো লাস্টবারের মতো জাংজির সাথে দেখা করে আর বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, হয়তোবা আর কখনোই আমি এখানে আসবো না। এটা বলে ও তো এখান থেকে চলে যায়। আর জাংজু তো অনেক কষ্ট পায়। কিছুক্ষণ পর ও বাইরে বের হয়ে আসে ওকে আটকাতে, কিন্তু ততক্ষণে ওর গাড়িটা তো চালু হয়ে গিয়েছিল। জীবন তো ওকে দেখতেও পায়নি। জাংজুর অনেক বেশি কষ্ট হয়। তারপরে কাঙের থেকে জানতে পারে যে ও নাকি ওকে রিজেক্ট করে দিয়েছে। ও তো তোমাকে বলেছিল ও তোমায় ভালোবাসে, কিন্তু তুমি এটা বুঝতে পারোনি। আর তখন ও তো ওখানে দুটো টিকিটও দেখে, ওরা দুজন একটা জায়গায় ঘুরতে যাবে আর সেখানেই তো ওকে প্রপোজ করবে। কিন্তু এগুলো কিছুই জীবন করেনি, শুধু টিকিটটাই কেটেছে। এটা দেখার পরে জাংজুর অনেক খারাপ লাগে আর ও তো আরও কান্না করতে থাকে। ও দৌড়তে দৌড়তে এয়ারপোর্টে যায় আর সেখানে গিয়ে ও দেখতে পায় প্লেন তো ছেড়ে দিয়েছে। ও কোথাওই তো ওকে খুঁজে পায় না। ও অনেক বেশি কষ্ট পায়, চারিদিকে ও খুঁজতে থাকে। আর ওকে তো একটা টেক্সটও করে, কিন্তু এই টেক্সটটা তো ও দেখতে পেয়েছে কিনা ও বুঝতেও পারে না। এটা তো সিনই হয় না। ও চুপচাপ ওখানেই বসে থাকে আর কষ্ট পেয়ে কাঁদতে থাকে। এভাবেই একটা বছর কেটে যায় আর সব কিছুই তো নর্মাল হয়ে যায়। তারপর আমরা দেখি ওখানে মেয়র আসে। মেয়র তো একটা বাচ্চাকে নিয়ে আসে। এরপর আমরা দেখি জাংজুয়ের সাথে আর ওই মেয়রের সাথে বাচ্চাটার অনেকগুলো ছবি রয়েছে। এরপরে আমরা জিওয়ানকে দেখতে পাই। ও তো এতদিন ওর বাবার কাছে ছিল। আর তারপর এক বছর পরে ও এখানে আবার ফিরে আসে ওর ভাইয়ের সাথে দেখা করার জন্য। তারপরে ও যখনই লিফট থেকে বের হতে যাবে তখনই তো জাংজু আর ওই বাচ্চাটার সাথে ওর দেখা হয়ে যায়। ও তো ভাবে হয়তো এটা ওরই বাচ্চা আর মেয়রের সাথে হয়তো ওর বিয়ে হয়ে গিয়েছে। ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর বলে, সত্যি কি তুমি বিয়ে করেছো নাকি? এটা বলার পরেই ও তো ওকে লিফটে তুলে দেয়। তারপর আমরা দেখি যে এখানে তো এই বাচ্চাটা আমরা দেখতে পাই ওর কাজিনের থাকে, যে কাজিনটার সাথে ওর ফ্রেন্ডের বিয়ে হয়েছে। আর তারপর আমরা দেখি যে জীবন তো আর নিজেকে আটকে রাখতে পারে না। আর ও তো জাংজুর সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, তোমার সাথে মেয়রের বিয়ে হয়েছে নাকি? ও তো বলে যে আমি তোমাকে একটা টেক্সট করেছিলাম, নিশ্চয়ই সেটা তুমি শো করনি। এটা শোনার পরে ও তাড়াতাড়ি বাসায় চলে আসে আর তারপরে নিজের ফোনটাকে চার্জ করে। এই ফোনটাকে ও ওই দিনই বন্ধ করে দিয়েছিল। তারপরে ও তো ওই ফোনে ওই ছবিগুলোও দেখতে পায়, মেয়রের সাথে ওই বাচ্চাটারও ছবি আছে। তখন ও কনফার্ম হয়ে যায় মেয়রের সাথে ওর বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু যখনই ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয় ও তো জানতে পারে এই বাচ্চাটা আসলে জাংজুর বেস্ট ফ্রেন্ডের। আর এদিকে আমরা দেখি জিওয়ানের বোনের সাথে মেয়রের তো ভালোই জমে উঠেছে। সেও তো এই মহিলার কাছাকাছি আসার চেষ্টা করে আর ওরা দুজন দুজনকেই পছন্দ করে। জিওয়ান এই সত্যটা জানার পরে রেস্টুরেন্টে আসে আর সে এসে এমন ভাব করে যেন কিছুই হয়নি। আর তারপরে ও জাংজুর সাথে কথা বলতে থাকে আর বলে, আমাকে কিছু খাবার দাও। আর সবার সামনে তো ও ভালো কথাই বলে, কেননা অনেকদিন পর ওদের দেখা হয়েছে।
তারপরে আমরা দেখি যে জীবন্ত বলে, দেখো বাচ্চাটা আমার আর তোমার মতোই দেখতে হয়েছে। এটা শোনার সাথে সাথে গ্রামের সবাই অবাক হয়ে যায়। তখন আমরা দেখি ও তো বলতে থাকে, তোমরা তো অবাক কেন হচ্ছ, আমরা তো অনেক একসাথে থেকেছি। আসলে ও এটা বলতে চাচ্ছিল ওরা একই রুমে থাকতো নাকি অন্য কিছু ও মিন করতে চাচ্ছিল। তারপর আমরা দেখি যে জাংজু তো ওকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর বলে, এগুলো তুমি কি বলছো? ও তো বলে, আমি তো ঠিকই বলেছি। ওদিন রাতে তো আমি তোমায় বলেছিলাম আজকের পর থেকে আমি তোমার, কিন্তু তুমিই তো শুনতে পাওনি। আমি তো তোমায় প্রমিস করেছিলাম, কিন্তু তুমি কিছুই জানতেও পারোনি। এরপরে জীবন্ত ওখান থেকে বেরিয়ে আসে। আর ও যখন বেরিয়ে আসে তখন তো মেয়রের সাথে ওর দেখা হয়। ও তো মেয়রকে ইগনোর করে যাচ্ছিল, কিন্তু মেয়র তো ওর হাতটা টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে যায়। আর তারপরে ওকে অনেকগুলো খাবার দেয় আর ড্রিঙ্কস করতে দেয়। বলে, আমার খুব খারাপ লাগে যে আমার জন্য তোমরা দুজন এক হতে পারোনি। তোমরা দুজন দুজনকে ভালোবাসতে, শুধু আমি মাঝে এসে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিও। এরপরে দুজনেই তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তারপরে জাংজুর কাছে ওকে রেখে চলে যায়। তারপর আমরা দেখি জীবান্ত জাংজুকে বলতে থাকে, এই একটা বছর আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। তুমি কি আমাকে একটুও মিস করোনি নাকি? তারপর আমরা দেখি সকাল হয়ে যায়। ওর তো কিছুই মনে পড়ে না। ও তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল। তারপর দেখা যায় সেখানে তো জাংজু চলে আসে। জাংজু এসে ওর রুমে তো ওনকে দেখতে পায়। ওন তো এখানে পার্ট নেয়। বলে, আমরা তো এতদিন একসাথেই ছিলাম, আর আমাদের তো এঙ্গেজও হয়ে গিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করব। তখন আমরা দেখি জাংজু তো এবার আর চুপ থাকে না। বলে, আমি জানি জীবন আমায় পছন্দ করে। ও হয়তো এটা তোমাকে মুখে বলেনি, কিন্তু ও তো আমাকে কিসও করেছে। তারপর আমরা দেখি ওনকে তো ও অনেক কথা শুনিয়ে দিয়ে ওখান থেকে বের করে দেয়। এরপর আমরা দেখি জাংজু তো ওর রেস্টুরেন্টে থাকে। ওর তো অনেক কষ্ট হচ্ছিল, এতগুলো দিন ও কিভাবে নষ্ট করে দিয়েছে। আর তারপর তো ও ওকে টেক্সট করে যে তুমি কোথায় আছো। ও ভাবে যে হয়তো জীবন এখান থেকে চলে গিয়েছে, কিন্তু জীবন তখনই ওই সামনে এসে বসে আর বলে, আমি তোমাকে রেখে কোথাও যাইনি আর কোথাও যাবো না। তারপর ওর গালে হাত দিয়ে ওকে আই লাভ ইউ কথাটা বলেই দেয়। তখন জাংজু অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন ওদের সকালটা তো অনেক সুন্দর হয়। ফাইনালি ওরা দুজন দুজনকে পেয়ে গিয়েছে। জাংজু অনেক খুশি। আর তারপর ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য ও রেডি হয়ে থাকে। অনেক রাত হয়ে যাওয়ায় ও তো ঘুমিয়ে পড়ে আর জীবন ওর পাশেই বসে থাকে। এরপর আমরা দেখি পরদিন তো ওরা দুজন দুজনকে চোখে হারায়। আর দুজন দুজনকে ছাড়া যেন থাকতেই পারছিল না। ফাইনালি ওরা তো দুজন দুজনকে কাছে পেয়ে গিয়েছে। আর ওদের এই সুন্দর অনুভূতিটা খুব ভালো ছিল। এদিকে আমরা দেখি মেয়রও তো তার ভালোবাসাকে পেয়ে গিয়েছে। এরপর আমরা দেখি জাংজু তো ওর পুরাতন বাড়িটা বিক্রি করে দিতে চায়, কিন্তু জিয়ন্ত ওকে না করে। বলে, এখানে আমাদের অনেক স্মৃতি আছে, আর এটা আমাদের বাচ্চার বাড়ি বানাবো, এটা এমনই থাক। এরপর আমরা দেখি ওরা দুজন দুজনকে তো কিস করে। ফাইনালি ওরা দুজন দুজনকে কিস করে নেয়। এরপর আমরা দেখি জিওয়ানের বাবা তো মিস কিমকে সরি বলে, আর তার ওয়াইফের জন্য সে মাপ চায়। আর মিস কিমও তাকে ক্ষমা করে দেয় আর বলে, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, আর এগুলো ভেবে আপনি কষ্ট পাবেন না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আর তারপরে ওর মায়ের লেখা একটা চিঠিও তো ওনাকে দেয়। তারপর আমরা দেখি ওর বাবা তো রেস্টুরেন্টে আসে, কিন্তু জাংজু জানতো না এটা জীবনের বাবা। আর জাংজুকে জীবনের বাবা খুব পছন্দ করে, কেননা ও খুব ইয়ামি খাবার রেডি করে দেয়। ওর বাবা তো খুব পছন্দ করে আর ওখান থেকে চলে যায়। জাংজু দূর থেকে বাবাকে দেখতে থাকে আর ওর তো খুব খারাপ লাগে বাবার জন্য, যে সে নর্মাল জীবনযাপন করতে পারলো না। এরপর আমরা দেখি যে ফাইনালি ওনও তো তার পছন্দ মতো একটা ছেলে পেয়ে যায়, যে কিনা অনেক বড় লোক। আর তারপর আমরা দেখি যে জীবনের ভাইও তার ওয়াইফের সাথে অনেক খুশি। মিস কিমও তাকে অনেক ভালোবাসে। আর তারপর ওদের ফ্যামিলির সবাই তো এই রেস্টুরেন্টে খাবার খেতে আসে, যেগুলো দেখে ওরা সবাই অনেক খুশি হয়। আর মেয়রকেও তো ওর ভাইয়ের সাথে পরিচিত করে দেয়। এরপর আমরা দেখি জাংজু আর জীবন তো সাগরের পাশেই বসে থাকে। ওদের সব কিছুই ঠিক হয়ে গিয়েছে, আর ওদের সব কিছুই তো খুব হ্যাপিলি এন্ডিং হয়েছে। আর এরই মাঝে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংকস ফর